Auxotrophic mutation, recipient strain. By selecting the prototrophic recombinants. Select করছি আমরা prototrophic recombinants. The map position of auxotrophic mutation are shown below. ম্যাপ বলে দিয়েছে and the resulted colony number বলেছে। ঠিক আছে, ম্যাপটা দেখাচ্ছি। Threonine A 0 minute, Pyr C 23 minute, Cis A 50 minute, Cis G 73 minute, Met A 90 minute। আর কি দিয়েছে? রেজাল্ট দিয়েছে of colony number 5 different auxotrophic strain এর সাথে মিক্স করেছে এই চেফার কে। So রেজাল্টে threonine A আগে হেডিং করে দিই, recipient strain and number of colonies on minimal agar medium. রেসিপিয়েন্ট স্ট্রেন যখন থ্রিওনিন এ নেওয়া হয়েছে, প্রডিউস কলোনি 7, Pyr C produce colony 30, Cis A produces colony 200, Cis G produces colony 1000, and Mate A produces colony 0. কি চাইছে? Question number 1. Where does HFR maps? Where does HFR map lies? HFR map lies. Number 2. Which direction does HFR transfer the chromosome? Transfer the chromosome. দেখো, এটা একটা টাইপ অফ প্রবলেম। যে প্রবলেম গুলো নিয়েছি সবই ফ্রাইফিল্ডারের প্রবলেম, ঠিক আছে? তো এই আইডিয়া থেকেই প্রবলেম সলভ হবে। চেক করো, কেউ কোনো আনসার করবে? না আমি বলবো, শুরু করব। কেউ কিছু বুঝতে পারছো? না মাথার উপর দিয়ে বেরোচ্ছে কোশ্চেন পড়ে? স্যার এটা থেকে কি আমাদের ওই গ্রাফটা তৈরি করতে হবে?
না, গ্রাফ দিয়ে দিয়েছে, এই প্রবলেমটা গ্রাফ দিয়ে দিয়েছে, কোশ্চেন চেয়েছে, গ্রাফ অলরেডি প্রিপেয়ার্ড। হোয়ার ডাজ এইচএফআর টা কোথায় আছে, কোন লোকেশনে আছে, এই তোমার ম্যাপিং এ এইচএফআর টা কোথায় ঢুকেছে। এইচএফআর মানে কি, ইন্টিগ্রেশন অফ দ্য প্লাজমিড ইনটু দি ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। সো ইন্টিগ্রেশনটা কোন জিনের মাঝখানে হয়েছে, এটাই চাইছে ওরা। হোয়ার ডাজ এইচএফআর ম্যাপ লাইজ, অলরেডি ম্যাপ জেনারেট করে দিয়ে দিয়েছে, তোমাকে একটা রেজাল্ট দিয়েছে। কি রেজাল্ট দিয়েছে, তুমি যখন এইচএফআর টাকে মেটিং করিয়েছো 5 ডিফারেন্ট অক্সোট্রপিক স্ট্রেনের সাথে, তখন কতগুলো প্রোটোট্রপিক কলোনি জেনারেট করছে একটা নাম্বার দিয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এটা অলরেডি গিভেন। দিস ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে আমাকে বার করতে হবে এইচএফআর টা কোথায় লোকেটেড। করবো আমি, কেউ পারবে? কেউ করছো, ট্রাই করছো, না আমি স্টার্ট করবো? স্যার বলে দিন। আচ্ছা, সিম্পলি ওয়ার্ড, এটাই বেটার। তো বিফোর স্টার্টিং, আমি আগের ক্লাসেও বলেছি, রিপিট দিয়ে স্টার্ট করছি। জিনস দ্যাট আর জাস্ট বিহাইন্ড দি অরিটি and close to origin of replication, close to origin of replication, origin, এদের ট্রান্সফার ফ্রিকোয়েন্সি হাই হবে না লো হবে, ফ্রিকোয়েন্সি হাই হবে না লো হবে, ফ্রিকোয়েন্সি হাই না লো? হাই। ওকে। আর যত তোমার ডিস্টেন্সে থাকবে অরিটির থেকে, distantly located gene from ority, from ority কি হবে, ফ্রিকোয়েন্সি হাই না লো? লো হবে। ঠিক আছে, আর এইটা থেকেই আমি আনসারটা বার করব, এই জায়গাটা দিয়েই আমি আনসারটা বার করব, বাই চেকিং দা কলোনি নাম্বার। বাই চেকিং দা কলোনি নাম্বার ক্লিয়ারলি মেনশন করে রেখেছে, হাইয়েস্ট কলোনি কোথায় গিয়ে পেয়েছি, হাইয়েস্ট কলোনি কোথায় পেয়েছি আমরা, সিস জি তে। আর লোয়েস্ট কলোনি কোথায় পেয়েছি আমরা, নেট এ তে। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন যদি আমি পেয়ে যাচ্ছি কলোনি নাম্বার থেকে, তো আমার কাছে ভেরি ইউজফুল হয়ে যাবে জেনারেট করা ম্যাপিং এ কোন জায়গায় লোকেটেড আছে। দেখো, এবার আমি লোকেশন দিচ্ছি। সিস জি যখন ও নিচ্ছে, 100% সিস জি কে নিচ্ছে এইচএফআর টা, তাই তো? দ্যাটস ওয়াই মোর কলোনিজ ডেভেলপ করেছে। আর মেট এ যখন নিচ্ছে, মেট এ নিতেই পারছে না, কলোনি ডেভেলপই করতে পারছে না। তার মানে লোকেশনটা কোথায় দেব, দেখো এবার তোমার ডেটার সাথে মিলছে কিনা, লোকেশনটা দেখো ডেটার সাথে মিলছে কিনা। এফটা ইন্টিগ্রেট করেছে, এইচএফআর ফর্ম করেছে কোন জায়গায়, ঠিক এই পজিশনে। এবার দেখো, যখন ট্রান্সফার হয়েছে, এইদিকে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, যখন ট্রান্সফার হচ্ছে, সিস জি অলওয়েজ নেবে বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু দি অরিটি, ইয়েস অর নো? দ্যাটস ওয়াই 1000 কলোনি জেনারেট করেছে। এরপরে চলে আসি, সিস এ নেবে, সিস এ তো ভালো কলোনি আছে মোটামুটি 200। তারপর দেখো পাইসি নাম্বার কমবে, দেখো কমেছে কিনা, ইয়েস কমেছে। থ্রিওনিনে নাম্বার কমবে, কমেছে কি, ডেটা কি সাজেস্ট করছে, কমেছে। আর মেট এ এতটা দূর তো নিতেই পারবে না, আমরা বলেছি তার আগে ইন্টারাপ্ট হয়ে যায়, মেট এর জন্য নাম্বারই আসছেই না। মিলছে কি, কিছু বোঝা গেল কি বলতে চাইলাম? তো বাই সিইং হ্যাঁ। দা কলোনি নাম্বার, বাই সিইং দা কলোনি নাম্বার আর এই দুটো থাম্ব রুলস কে আমরা যদি মাথায় রাখি, ম্যাপিং এর লোকেশন পাবো, ইয়েস পাবো। তো লিখেছে কোশ্চেন, এত বড় একটা কোশ্চেন, এক লাইনের আনসার, এগুলো এটাই হয়। ঠিক আছে, তোমাকে শুধু মাথা খাটাতে হবে, বুদ্ধি করতে, মানে ব্যাপারটাকে বুঝতে হবে, বোঝার জন্য অত কিছু বড় লিখেছে ওরা। ঠিক আছে, তো কোশ্চেন এত বড় মানে তোমাকে আনসার এত বড় লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বলেছে কোশ্চেন, হোয়ার ডাজ দা এইচএফআর ম্যাপ লাইজ, ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি
The cis G contain high colony, that means it is very near to the ority, হ্যাঁ কি না? আমি স্টার্টিং এই লাইনটা লিখবো, it is very close to the ority. Cis G given high number colony, that means it is very close to the ority. একই না? তো যখনই ভেরি ক্লোজ মানে অরিটির ক্লোজে থাকবে, তার মানে এই সিস জি এর ঠিক ওপরে এইচএফআর এর লোকেশন পাবো, এন্ড দ্যাটস ওয়াই সিস জি কে কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে এভরি টাইম যখন তুমি রিকম্বিনেশন করাচ্ছ মানে প্লেটিং করছো। এরপরে দেখো সিস এ কে নেবে, তারপরে পাই সি কে নেবে, সেইভাবে তোমার কলোনি নাম্বার ডিস্ট্রিবিউট আছে, পাই সি কমছে নাম্বার, তারপর থ্রিওনিন এ কে নেবে, নাম্বার কমবে। আর মেটের গিয়ে দেখতে পাবো যে নাম্বার পাবো না, বিকজ এতটা ডিস্টেন্স কভার করতে যে টাইম লাগে তার আগে ইন্টারাপ্টেড হয়ে যায়, এইচএফআর ফুল ক্রোমোজোমকে ট্রান্সফার করতে পারে না। প্রবলেম নাম্বার 1 ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেনের আনসার দি, in which direction, very important, very easy আর কি এখন আমাদের কাছে, which direction does the HFR transfer the chromosome? ডাইরেকশন কোন দিকে গেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যখন মুভমেন্ট যাবে তখন আমি সাইনটা কি দেখাবো, ঠিক অপোজিট ডাইরেকশনে, মাথায় রাখো কি দেখাবো, এই হচ্ছে সাইন, এইচএফআর এর পজিশন, এইচএফআর এর পজিশন। কেন এই সাইনটা দেখালাম, বিকজ এইটা মুভ করাচ্ছে, এইদিকে অ্যারো মারছে, এইদিকে অ্যারো মানে এইদিকে মুভমেন্ট না, কিন্তু যেদিকে অ্যারো ঠিক অপোজিট থেকে মুভমেন্ট স্টার্ট হয়, এটাই দেখানোর নিয়ম, ঠিক আছে? তো এইচএফআর তাহলে এই দিকে মুভমেন্ট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করছে, তাহলে এইচএফআর এর লোকেশন দেখাবো এইভাবে। প্রবলেম নাম্বার 1 ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নাম্বার 2 টাইপ। কোশ্চেন লিখতে যতক্ষণ টাইম লাগবে আনসার করতে হাফ মিনিটও লাগবে না। হ্যাঁ, বাট জিনিসটাকে তোমার পুরো ক্যাপচারে না থাকলে প্রথমেই মনে হবে যে কোশ্চেনটা ছেড়ে দিই, এত বড় লিখবে ওরা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, কনস্ট্রাকশন of circular map of E. coli from time of entry of genes, from time of entry of genes, ঠিক আছে? ডেটা কি দিয়েছে দেখি, HFR1 এটা ম্যাপ ম্যাপ করতে বলছে, ঠিক আছে? HFR2, HFR3 and 4, আচ্ছা আগে ডেটা দিয়ে দিই। HFR1 ফার্স্ট জিনকে ক্যারি করেছে হচ্ছে বি, দেন এ, দেন ই, দেন সি, দেন ডি। HFR2 ট্রান্সফার করেছে এফ, বি, জি, ই and এইচ। এই টাইপটা খুব দেয়, ঠিক আছে? HFR3 প্রিভিয়াস ইয়ারিং ও পাবে এই ধরনের টাইপ, and HFR4। HFR3 F, B, A, G, E, H, C and D transfer of gene। HFR4 C, D, I, K, N, L, M and F। কি বলেছে, কনস্ট্রাক্ট দ্য সার্কুলার ম্যাপ, construct the circular map, this type of problem important, many times it is given in PYQ। করব আমি, স্টার্ট করি। সব থেকে বেস্ট নিয়ম এটা, মানে এই প্রবলেম গুলোকে সলভ করা, সেটা হচ্ছে একটা বাই একটা তুমি ওভারল্যাপ করে চলে যাও। ওভারল্যাপিং মানে চলো দেখে নিই। HFR1 ফার্স্টে আমরা HFR1 এর
ট্রান্সফার অফ জিনের সিকোয়েন্সটা দেখে নিই। ফার্স্টেও করেছে হচ্ছে বি কে, দেন হচ্ছে এ, দেন হচ্ছে একটু গ্যাপ রাখবো, ঠিক আছে, ই, দেন হচ্ছে সি, দেন হচ্ছে ডি। দিস ইজ ফর HFR1। HFR2, এবার এই জায়গাটা দেখে নেবে ওভারল্যাপিং কিভাবে করাচ্ছি। এই দুটোর মধ্যে কমন জিন কি আছে? HFR1 আর HFR2 এর মধ্যে কমন জিন কি আছে দেখতে পাচ্ছ? স্টার্টিং B এ বি, তার মানে বি কে লোকেট করিয়ে দাও। তাহলে বি কে লোকেট করাও। বি এর আগে কি থাকবে? এফ ও ঢুকিয়েছে, তার মানে জিন যখন ও ঢুকছে বি এর আগে কোন জিন লোকেশন আছে? বি এর আগে কোন জিন লোকেশন আছে? এফ, পেয়ে গেলাম ইনফরমেশন। এইভাবে করতে করতে চলে যাও। এফ বি, তারপর হচ্ছে জি, জিটা নিয়ে ডাউট আছে কোন দিকে কি আছে, কারণ এ নেয়নি ও। ই পেয়ে গেছে, তারপর হচ্ছে এইচ, তো ই এর পরে আছে এইচ। HFR2 থেকে অনেকটা ক্লিয়ার। আবার শুরু করব HFR3 তে ওভারল্যাপিং। HFR3 তে কমন চিন হচ্ছে এফ, স্টার্ট করো, সবগুলো লিখবো এবার। এফ, তারপরে হচ্ছে বি, তারপরে আছে এ, তার মানে এর পরে আছে জি, তার মানে জিটা অ্যাকচুয়ালি কি ছিল এটা নিয়ে কনফিউশনে ছিলাম। জিটা হচ্ছে এ এর পরে, এই দেখো এখান থেকে ইনফরমেশন পেলাম। তারপরে আসছে ই, তারপরে আসছে এইচ, তারপরে আসছে সি, তারপরে আসছে ডি। দেখে নাও। তো এইভাবে ওভারল্যাপিং করতে করতে চলে যাও, তোমার কাছে কনস্ট্রাকশন রেডি হয়ে যাবে। HFR4, HFR4 এ কমন জিন হচ্ছে সিডি, তার মানে এখান থেকে স্টার্ট হবে, যেভাবে আগের দিনকে আমরা দেখাচ্ছিলাম, সি, ডি, আই, কে, এন, এল, এম অ্যান্ড এফ। খেয়াল করে দেখো, এবার যদি আমি টোটাল কনস্ট্রাকশনটা করি কি দাঁড়াচ্ছে আমার? আগে লিনিয়ারটাই আছি, তারপরে সার্কুলার করে দিচ্ছি। স্টার্টিং জিন কি দেখতে পাচ্ছি আমরা? কনস্ট্রাকশনের স্টার্টিং জিন বলে যাও। F এফ, তারপরে কি দেখতে পাচ্ছ? B বি, তারপরে কি আছে? এ, A তারপরে জি, C তারপরে ই, D H এইচ, দেন আছে সি, তারপরে আছে ডি, দেন আই, কে, এন, এল, এম। আবার দেখো এফ ফিরে এসছে, তার মানে সার্কুলার যে ব্যাপারটা, ইটস ভেরি ক্লিয়ার। সার্কুলার হলে এফ মানে যেটা স্টার্টিং জিন হবে সেটা এন্ডিং জিন হবে। দেখো সার্কুলার ফিরে এসছে। তো সব থেকে ইজি যদি কোনো রুল হয়ে থাকে যে ম্যাপিং বার করার, HFR ম্যাপিং বার করা, আশা করি তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছো অলরেডি। সেটা হচ্ছে এরকম ওভারল্যাপ করতে করতে চলে যাও, তিনটেকেই সাজিয়ে নাও, এন্ড আলটিমেটলি তুমি কনস্ট্রাকশন পেয়ে যাবে। জিনের সিকোয়েন্স কি আছে, কোনটার পর কি আছে। বলবে বুঝতে পেরেছো কিনা? এটাকে আমি সার্কুলার করে দেখাচ্ছি একটু পরে। এত অবধি ক্লিয়ার কিনা দেখো, লিনিয়ার ফরম্যাটটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্টার্টিং করব HFR1 কে একটু গ্যাপ গ্যাপ রেখে, 2 কে সেইভাবে আমরা প্লেসমেন্ট দেব, যেখানে কমন জিন তার আগে যা জিন বসিয়ে যাব। এইভাবে করতে করতে আমরা ফুল ব্যাপারটা পেয়ে যাব। এটাকে সার্কুলারে কনভার্ট করে দাও, নাও ইজ ভেরি ইজি। যে কোনো জায়গা দিয়ে স্টার্ট করো, এফ, বি, তারপর এ, জি, ই, এইচ, সি, ডি, আই, কে, এন, এল, এম, তারপর দেখো আবার এফ চলে এসছে। হ্যাঁ কি না? বোঝা গেল? তো এইটা যদি আমি করতে পারি, এই ব্যাপারটা, তাহলে সার্কুলার আঁকার কোনো ব্যাপারই না, পরপর পরপর জিন এঁকে চলে যাও। হ্যাঁ, এবার লোকেশন গুলো দেখিয়ে দাও ম্যাপে। HFR1 এর লোকেশন দেখাও। HFR1 এর লোকেশন হচ্ছে BAECD, তার মানে নিয়েছে ও বি জিন, এ জিন, ই জিন এন্ড সি জিন, ডি জিন। ঠিক আছে, বাকি জিন স্কিপ করতেই পারে, ওর যেটা দরকার সেটা নেবে বলেছি আমি। জিন স্কিপ হতেই পারে।
তো HFR1 এর লোকেশন কোথায় দেখাবো? কোন দিক থেকে কোন দিকে? ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবো। ইয়েস, তার মানে দেখো HFR1 এর লোকেশন আমি হ্যাশট্যাগ দিলাম 1, মানে এটা HFR1ই লিখে দাও, সুবিধা হবে মানে বুঝতে, যে দেখবে HFR1 ঠিক এই জায়গায় রয়েছে, হ্যাঁ কি না? তারপরে দেখো HFR2 এর লোকেশন দেখাও। F, B, G নিয়েছে, E নিয়েছে, A নিয়েছে, তার মানে ঠিক এই জায়গায় লোকেট করছে। এন্ড এরও হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু দেখাবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। হলো 3 এর লোকেশন দেখাও। নিয়েছে কি? F, B, A, G, ঠিক পাশেই আছে 3। HFR4 দেখে নাও। HFR4 আছে CD এর মাঝে, C, তারপরে হচ্ছে D, C দেন D নিয়েছে, দেন I। আচ্ছা, এই জায়গাটা কি হলো? CD, ওকে, কাছাকাছি ছিল, তার মানে যে কোনো একটাও নিয়েছে, মানে D আর I ভেরি ক্লোজলি রিলেটেড। তারপরে নিয়েছে হচ্ছে তোমার K, N, দাঁড়াও HFR4 টা কি দাঁড়ালো? ঠিক আছে, C নিয়েছে, এটা C, আমি এটাকে C ভাবছি, এটা N। ওকে, C, D, I, K, N, L, M, F, তাহলে লোকেট করছে এইখানে 4। এটাও দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক এইটা দেখাতে পারলে ফুল মার্কস। কোথায় কি লোকেট করে আছে, ফার্স্টে জিনের কনস্ট্রাকশন, দেন HFR এর লোকেশন গুলো দেখিয়ে দেবো, আনসার ডান। বলো, এই টাইপটা কিন্তু খুব আছে, দেখবে প্রিভিয়াস ইয়ার সলভ করতে গেলেও পাবে দিস টাইপ। পারবো তো? পারবো স্যার। নাম্বার 3 টাইপ, determine the gene order of lag Z and lag Y. Determine the gene order lag Z and lag Y with respect to pure E. ঠিক আছে, ইনফরমেশন কি দিয়েছে? লেটস সি। ইনফরমেশন দিয়েছে দুটো ক্রস, ক্রস 1 and ক্রস 2। ক্রস 1 এ নিয়েছে HFR স্ট্রেন ডোনার, পিওর E প্লাস, ল্যাক Z প্লাস, ল্যাক Y মাইনাস, স্ট্রেপ্টোমাইসিন সেনসিটিভ, ক্রস করাচ্ছে F মাইনাস, পিওর E প্লাস, সরি মাইনাস, অপোজিট হবে ল্যাক Z মাইনাস, ল্যাক Y প্লাস, স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট। ক্রস নাম্বার 2 তে কি করিয়েছে? সেম HFR স্ট্রেন নিয়েছে and রেসিপ্রোকাল বোধহয় ক্রস, না ঠিক আছে, পিওর E প্লাস, হ্যাঁ রেসিপ্রোকাল ক্রসই বলে এটাকে, ল্যাক Z মাইনাস, ল্যাক Y প্লাস, স্ট্রেপ্টোমাইসিন সেনসিটিভ। রেসিপ্রোকাল ক্রস কেন? ক্রস 1 এ যেটা তুমি পিওরই তো নিতেই হবে, বিকজ ও পিওরই সাথে সিলেক্ট করছে, তো পিওরই অল টাইম প্লাস থাকবে সব কলোনি। এবার দেখতে চাইছো ল্যাক Z কখন প্লাস আছে কখন মাইনাস আছে। এবার যদি তুমি ক্রস 1 এ জিনোটাইপটা দেখো, প্রথমে নিয়েছিল ল্যাক Z প্লাস ল্যাক Y মাইনাস, এখানে নিচে ঠিক উল্টোটা, ল্যাক Z মাইনাস ল্যাক Y প্লাস। এই ক্রসটাকে বলে রেসিপ্রোকাল ক্রস।
F minus pure E minus lag Z plus lag Y minus streptomycin resistant. ডেটা দিয়েছে ক্রসের in cross 1 recombinant colonies are formed 10 and in cross 2 recombinant colonies are formed 100. Question তো অলরেডি করে রেখেছে determine the gene order of lag Z and lag Y. দেখো কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা আগে বলবে। রিকম্বিনেন্ট কলোনি মানে কি আসবে বলো তো এখানে? রিকম্বিনেন্ট কলোনি ফিচার কি আসবে? পিওর ই অলওয়েজ প্লাস হবে, ল্যাগ জেড প্লাস হবে, ল্যাগ ওয়াই প্লাস হবে and streptomycin resistant হবে। দ্যাট ইজ দ্য রিকম্বিনেন্ট কলোনি। ক্রস 1 এ পেয়েছি 10 অ্যামাউন্ট লেস, ক্রস 2 তে পেয়েছি 100 মোর। তো এই দুটোকে আমার ফ্যাক্টরে আনতে হবে টু ডিটারমাইনিং দ্য জিন অর্ডার। বলো কোশ্চেন ঠিক আছে? কোশ্চেনে কোনো অসুবিধা নেই, সলভ করি, স্টার্ট করি। ক্রস 1 কিভাবে দেখাচ্ছি দেখো ভালো করে। ক্রস 1 ডোনার আর রেসিপিয়েন্ট জিনোটাইপ গুলো আমরা সাইড বাই মানে আপ ডাউন করে লিখবো। ডোনার আর রেসিপিয়েন্টের জিনোটাইপটা আমরা আপ ডাউন করে লিখবো। ডোনারে কি আছে? HFR ডোনার পিওর ই প্লাস ল্যাক জেড প্লাস ল্যাক ওয়াই মাইনাস। স্ট্রেপ্টোমাইসিন দেখাচ্ছি না বিকজ স্ট্রেপ্টোমাইসিনকে তো নিতেই হবে রিকম্বিনেন্ট কলোনি তৈরি করার জন্য, তো ওটা দেখাচ্ছি না, আমরা দেখাতেও পারি। যাই হোক মেন জায়গাটায় এসছি। আর এদিকে আমরা রেসিপিয়েন্টে রেখেছি হচ্ছে পিওর ই মাইনাস ল্যাক জেড minus and lag y plus. This is for cross number 1. Next cross 2 কে এরকম আমরা লিখব। cross 2 কে এরকম আপ ডাউন করে সাজাবো। কি দিয়েছে? পিওর ই প্লাস ল্যাক জেড মাইনাস ল্যাক ওয়াই প্লাস। তো অবভিয়াসলি উল্টো হবে, পিওর ই মাইনাস ল্যাক জেড প্লাস and ল্যাক ওয়াই মাইনাস। এটা হচ্ছে ডোনার HFR, এটা হচ্ছে রেসিপিয়েন্ট ডোনার and রেসিপিয়েন্ট। এভাবে সাজিয়েছি। সাজানোর মিনিংটা কি, কেন করছি স্যার চলো দেখি এবার। ক্রস 1 কে যদি রিকম্বিনেন্ট কলোনি তৈরি করতে হয়, রিকম্বিনেন্ট কলোনিটা আমি লিখে রাখি পাশে। রিকম্বিনেন্ট কলোনির মধ্যে ফিচার্স কি থাকবে? পিওর ই প্লাস ল্যাক জেড প্লাস and ল্যাক ওয়াই প্লাস। ইয়েস অর নো? রিকম্বিনেন্ট কলোনির ফিচার, তাই তো? তো ক্রস 1 থেকে যদি রিকম্বিনেন্ট কলোনি জেনারেট করতে হয় রেসিপিয়েন্ট কে, হাউ মেনি মানে কতবার ওকে তোমার রিকম্বিনেশন করতে হচ্ছে দেখে নাও। ওকে যদি রিকম্বিনেশন করতে হয় পিওর ই প্লাস নেবে, তারপর কি নেবে? ও ল্যাক জেড প্লাস নেবে, সরি এটা দেখাচ্ছি, মানে এখান থেকে উঠবে রেসিপিয়েন্টস, তো রেসিপিয়েন্টস এর এইভাবে যাবে, পিওর ই প্লাস নেবে, ল্যাক জেড প্লাস নেবে,
দেন আবার মুভ করবে নিচে, ল্যাক ওয়াই প্লাস নিয়ে বেরিয়ে যাবে। তো এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে ক্রস ওয়ান রিকম্বিনেন্ট কলোনি জেনারেট করেছে। দেখো, তো রিকম্বিনেশন কতবার করতে হয়েছে? ওকে, দুটো জিনকে নিয়েছে ফার্স্টে, তারপরে একবার ল্যাক ওয়াই প্লাস কে নিয়েছে, মানে একটা রিকম্বিনেশনে পিওর ই ল্যাক জেড পেয়ে গেছে, আর একটা রিকম্বিনেশনে ল্যাক ওয়াই কে পেয়ে গেছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্রস টু তে দেখো, একে যদি নিতে হয় রিকম্বিনেন্ট কলোনি প্রিপেয়ার করতে হয় কি করতে হবে? পিওর ই নিতে হবে, নিয়ে নিচে নামতে হবে, ল্যাক জেড নিতে হবে, আবার উপরে যেতে হবে, ল্যাক ওয়াই নিতে হবে। মানে এরকম আমি জাস্ট বলছি ডায়াগ্রামেটিক্যালি, ওপর নিচ মানে কি, এখানে ক্রস ওভার বলা হচ্ছে, ক্রসিং ওভার কতবার হচ্ছে। ভালো করে দেখো, আসছে কি আসছে না সেটাই। ওকে, পিওর ই প্লাস নেবে, তারপর আবার নিচের জিন মানে ওর নিজের জিন নেবে ল্যাক জেড প্লাস, দেন আবার ডোনারের জিন নেবে ল্যাক ওয়াই প্লাস। তার মানে হাউ মেনি টাইমস রিকম্বিনেশন মানে ক্রসিং ওভার হচ্ছে এখানে? এটাকে নেওয়ার তিনবার। জন্য একটা, এখানে একটা, এটাকে একটা। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে অকারেন্সের চান্স ফিউ? যতবার রিকম্বিনেশন করতে হবে অবভিয়াসলি সেটা কলোনি নাম্বার কম আসার চান্স না, কারণ এখানে বেশিবার রিকম্বিনেশন করতে হচ্ছে। বেশিবার রিকম্বিনেশন মানে কি, চান্স আছে কোনো টাইম রিকম্বিনেশন টাইম নাও হওয়ার, দ্যাট মিনস কলোনি নাম্বার তখন জেনারেট করতে পারবে না। তো কোথায় কলোনি নাম্বার জেনারেট করবে বেশি? ক্রস নাম্বার ওয়ানে না ক্রস নাম্বার টু তে? ওয়ান। ওয়ানে মোর জেনারেট করবে আর এখানে লেস জেনারেট করবে। ঠিক আছে, তাহলে আমি যদি জিন সিকোয়েন্স পিওর ই রেসপেক্টে, এখানে আমি জিন সিকোয়েন্স কি রেখেছি, পিওর ই রেসপেক্টে ল্যাক জেড, তারপরেই আছে ল্যাক ওয়াই, যদি এই সিকোয়েন্সটা রাখি তাহলে দেখতে পাচ্ছি ক্রস ওয়ানে মোর কলোনি জেনারেট করবে, ক্রস টু তে লেস কলোনি জেনারেট করবে। আমার ডেটা কি সাজেস্ট করছে, এটা কি হয়েছে সেটা? না স্যার। ঠিক উল্টো ডেটা দেওয়া আছে, ক্রস ওয়ানে লেস, ক্রস টু তে মোর। তাহলে এই সিকোয়েন্সটা কি মেনটেন আছে? আনসার ইজ নো, তাই তো? এটা নিশ্চয়ই সিকোয়েন্স না, সিকোয়েন্স থাকলে মিলে যেত আমাদের এটার সাথে। তাহলে জাস্ট আমরা একটু চেঞ্জ করব, আমরা রেখেছিলাম ল্যাক জেড পিওরির কাছে, এবার আমরা ল্যাক ওয়াই কে রাখবো পিওরির কাছে এন্ড ল্যাক জেড কে ডিস্টেন্সে পাঠাবো। যদি এই সিকোয়েন্সটা দেখি, নেক্সট সি যে আসছে কি আসছে না, চলো দেখে নিই। তো এই রেসপেক্টে আমি চেঞ্জ করে যাবো, ঠিক আছে? তো পিওর ই ল্যাক ওয়াই মাইনাস, এভাবে দেখে দেখে ভুল হবে, আগে পুরোটা ঠিক করে নাও। ল্যাক ওয়াই কে আগে রাখবো, ল্যাক জেড কে পরে রাখবো। এবার ক্রস ওয়ানে চলে যাও, কি যেটা আছে প্লাস মাইনাসে, ল্যাক ওয়াই মাইনাস আছে, ল্যাক জেড প্লাস আছে, তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস। এদিকে কি আছে, ল্যাক ওয়াই প্লাস আছে, ল্যাক জেড মাইনাস আছে, মাইনাস প্লাস। এবার আমি দেখবো কি হচ্ছে ক্রসিং ওভার, কতবার করতে হচ্ছে ক্রসিং ওভার, কার জন্য কোথায়। পিওর ই প্লাস নেবে, নিয়ে ল্যাক ওয়াই প্লাস নিতে হবে, তারপর আবার উঠতে হবে ল্যাক জেড প্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, বাট এখানে দেখো পিওর ই প্লাস নেবে, নিয়েই ল্যাক ওয়াই প্লাস পেয়ে যাচ্ছে, জাস্ট আরেকবার নামবে ল্যাক জেড প্লাস পেয়ে যাবে। তো এবার কোনটা কি আসা উচিত, কোনটা কি আসা উচিত? এখানে লেস কলোনি ফার্স্টের আসা থেকে উচিত কম আসবে। আর এখানে মোর কলোনি আসা উচিত। আমার ডেটা কি সাজেস্ট করছে, ইয়েস, ফার্স্ট ক্রসে লেস, সেকেন্ড ক্রসে হাই, তার মানে আমার জিন সিকোয়েন্স কি, পিওর ই ল্যাক ওয়াই ল্যাক জেড, নট পিওর ইর সাথে স্টার্টিং এ ল্যাক জেড আছে, পিওর ইর সাথে স্টার্টিং এ মাস্ট ল্যাক ওয়াই আছে, যেটা আমার এই যেটা সাজেস্ট করে দিচ্ছে। বলো।
এইভাবে এটাকে সলভ করতে হবে। বোঝা গেছে? প্রবলেম স্যাম্পল 3। হ্যাঁ স্যার। একটু টাইম লাগবে কিন্তু, কারণ এটা আমি তিনটে জিনিস দেখিয়েছি, একটাকে তো ফিক্স রেখেছি, তার জন্য আমার কাছে সুবিধা হয়ে গেল। যদি তিনটে মানে চারটে দিন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাকে ওই পারমিউটেশন কম্বিনেশন করে যেতে হবে যতক্ষণ না তোমার ডেটার সাথে ম্যাচ করছে। তো এটা একটু টাইম নিয়ে করতে হবে যদি তিনটে জায়গায় চারটে জিন দিয়ে দেয়। হ্যাঁ, তো এটা একটু ডিফিকাল্ট টাইপস কোশ্চেনের মধ্যে, প্রবলেম সলভের মধ্যে টাইম রিকোয়ারিং। তো আমি বলবো এই কোশ্চেনটা যদি তিনটে জিনে থাকে বা চারটে জিনে থাকে, অনেকগুলো কলোনি নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে বের করতে হচ্ছে, একটু টাইম লাগবে। তো লাস্টের দিকে অ্যাটেম্প করাই ভালো, কারণ এটা করতে গিয়ে মাথা ঘেটে যাবে। ঠিক আছে, এটা আমার কাছে ইজি ছিল বিকজ এখানে তিনটে জিনিস দেবে। এবার তোমাদের আশা করছি এই লেভেলে দাঁড়িয়ে চারটে জিনিস দেবে না, তিনটে জিনিস দেবে। মানে একটাকে ফিক্স রাখতে বলবে, আর আর দুটোর মধ্যে যে কোনো একটা পজিশন চাইবে। তো সেটা হলে ভেরি ইজি হয়ে যায়, যেটা এখানে করেছি। বোঝা গেল দিস হ্যাঁ স্যার। প্রবলেম? ওকে, লাস্ট টাইম। তো আস্তে আস্তে আমরা হায়ার লেভেলে ঢুকেছি। ফার্স্টে তো একদম ইজি থেকে শুরু করেছিলাম, সেকেন্ডটা তো মোর পপুলার কোশ্চেন, থার্ডটা আরেকটু টাফ। না, নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন নাম্বার 4। লাস্ট না, আর একটা দেখাবো, ওটা তোমরাই করবে আর কি। এই টাইপটা দেখিয়ে দিই। কনসিডার the mutation lag Z1, lag Z2 and lag Z3. Determine the genetic map. মানে lag Z1, Z2, Z3 পজিশন চাইছি। ডেটা কি দিয়েছে? ক্রসের ডেটা দিয়েছে। Two crosses are given. Cross number 1, HFR pure plus lag Z1 plus lag Z2 minus streptomycin sensitive cross with F minus pure minus lag Z1 minus lag Z2 plus and streptomycin resistant. Cross number 2, HFR pure plus lag Z2 plus lag Z3 minus streptomycin sensitive crosses with F minus pure minus lag Z2 minus lag Z3 plus streptomycin resistant. দুটো ক্রস গিভেন দিয়েছে। টোটাল কলোনি বলেছে, টোটাল পিওর প্লাস streptomycin resistant colony 100 were selected, and out of 100 colony, out of 100 colonies, cross 1 give 12 colony,
and cross 2 provide 8 column. ডেটা দিয়ে দিয়েছে, কলোনি দিয়ে দিয়েছে, নেক্সট জেনেটিক ম্যাপ ডিটারমাইন করতে হবে। বলো, কোশ্চেন ক্লিয়ার? Yes, sir. সলভ স্টার্ট করি, চলো। টোটাল কলোনি ক্লিয়ারলি বলেছে পিওর প্লাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট 100 টোটাল কলোনি, and out of total colony pure plus lac plus মানে that is the cross one, pure plus lac plus কত কলোনি দিয়েছে? 12 কলোনি। ডেটাটাকে আমি একটু নিজের মতো করে সাজাচ্ছি। and cross 2 প্রোভাইড করেছে হচ্ছে pure plus lac plus কলোনি 8। তো এখানে আমাকে ক্লিয়ারলি আনসার করো, দিস ল্যাক প্লাসের মধ্যে কোন কোন জিন ইনভলভ ছিল? Z1 and Z2, yes or no? আর সেকেন্ড ক্রসে ল্যাক প্লাসের মধ্যে কোন কোন জিন ইনভলভ ছিল? Z2 and Z3, তাই তো? এত অব্দি ক্লিয়ার? ডেটাটাকে সাজালাম, ওকে। আমরা রিকম্বিনেন্স ফ্রিকোয়েন্সি বার করব ফর ক্রস 1, এটা হচ্ছে ক্রস 1, ক্রস 2। রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি RF লিখলাম ফর ক্রস 1। Recombinant frequency cross 1 formula key total colony divided by number of colonies that get from that cross. So total colony 100, number of colony get from the cross 1 12, that means 0.12. RF বের করে নাও for cross 2। কত বেরোবে? 8 by 100 means 0.08। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বেশি মানে ল্যাগ Z1 এর পর Z2 কি থাকার চান্স আছে কি নেই? কি মনে হয়? রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বেশি, Z1 এর পর তাহলে Z2 ই থাকবে, তারপরে Z3 থাকবে। যদি এখানে আমরা কম পেতাম 0.08 পেতাম এন্ড অপোজিটটাই 1.12 পেতাম, তাহলে আমি সিকোয়েন্স চেঞ্জ করে দিতে হতো, বিকজ Z1 এর সাথে Z2 থাকার ফ্রিকোয়েন্সি অনেক কম, Z2 এর সাথে Z3 থাকার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে তখন আমাদের জিনোটাইপটা দাঁড়াতো হচ্ছে Z2 Z3 and তারপরে গিয়ে Z1। তো এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি Z1 and Z2 recombinant frequency high and Z2 Z3 frequency low, that means my gene of তোমার determine the genetic map sequence lag Z1, then lag Z2, then lag Z3, done। Z1 Z2 এর মধ্যে ডিসটেন্স দিয়ে দাও 0.12 and Z2 Z3 এর মধ্যে হচ্ছে 0.08। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি হাই মানে এইটুকু ক্লিয়ার করে নাও, that recombination frequency high means two genes are closely linked, two genes are very closely associated each other. When the recombination frequency are high, low, that means two genes are distantly located, like that Z2 and Z3 মধ্যে recombination frequency বেড়ে গেছে 0.08, তার মানে ডিসটেন্স অনেক বেশি Z2 আর Z3 মিডলে, আর Z1 Z2 এর মধ্যে ডিসটেন্স কম। বলো। Yes, sir. So different types problem sample দেখালাম, 4 types
যেভাবে আমি তোমাদের সলভটা করাচ্ছি মিন্স যে আইডিয়া কাজে লাগিয়ে, এখানে আমি কি লিখছি সেটা ইম্পর্টেন্ট নয়, যে আইডিয়াটা কাজে লাগাতে বলছি, দ্যাট আইডিয়া ইজ নেসেসারি টু সলভ আদার কোশ্চেন। ঠিক আছে, আইডিয়াটা ইম্পর্টেন্ট, কোন আইডিয়া রেসপেক্টে আমি জিন অর্ডারটা সাজাচ্ছি সেইটা আমাকে জানতে হবে। এবার যেরকম প্রবলেম আসবে সেই রেসপেক্টে আমরা আনসার করব। এবার তোমরা একটা করবে কোশ্চেনের আনসার। আমি ডে ওয়ান থেকে বলে আসছিলাম মাইক্রোবিয়াল জেনেটিক্স কিন্তু ইজি নয়, যারা বুঝবে না তাদের কিন্তু খুব প্রবলেম হবে, আর এই প্রবলেম গুলো সলভ করতে প্রবলেম হবে আর কি। এবার তোমরা করবে, ঠিক আছে, কোশ্চেন দিচ্ছি। a new mutant was isolated that is unable to use acetate as a carbon source. As a carbon source. অ্যাসিটেট কে আমরা ACE জিন লিখবো, ACE, ঠিক আছে। টু ডিটারমাইন where the mutation map where the mutation maps মানে কোথায় আছে ম্যাপিং এ, জিনটা কোথায় লোকেটেড, it was mated with four different ACE plus HFR donor. HFR donor that shown below. অনেকটা ফার্স্ট টাইপের মতো, ঠিক আছে, প্রবলেম সলভ টাইপ 1 এর মতো। গ্রাফ করে দিয়েছে, থ্রিওনিন A 0 মিনিট, দেন আছে হচ্ছে সিস্টিন A জিন 50 মিনিট, সিস G 73 মিনিট, and MET A 90 মিনিট। HFR এর লোকেশনও বলে দিয়েছে, 4 ডিফারেন্ট HFR এর সাথে ম্যাপিং করেছে। এই যে 4 ডিফারেন্ট HFR এর সাথে AC প্লাস HFR এর সাথে লোকেট করিয়েছে। ওকে, 90 মিনিটের ঠিক পাশেই আছে HFR 1, সিস G পরে আছে HFR 4, পাইর C কোথায়, ওখানে একটা পাইর C জিন ছিল, 23rd মিনিট, HFR 2, and এখানে আছে HFR 3। লোকেট করাও AC প্লাস, গিভেন ডেটা, তো ম্যাপ দিয়েছে, ডেটা দিয়েছে, given the following result. Given the হ্যাঁ স্যার থ্রিটা অ্যারোটা হ্যাঁ হ্যাঁ ওটা কোন দিকে? 4 এর অ্যারো এখানে ক্লকওয়াইজ মানে মুভ করাবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এইচএফ এর 3টা 3 তো হ্যাঁ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাবে। given the following result, তোমরা আনসার করবে কিন্তু
Where does ACE mutation map? Donor strain, AC plus colony. HFR1 প্রডিউস করেছে 1000 কলোনি। HFR2 প্রডিউস করেছে 5, জাস্ট 5 কলোনি। HFR3 produces 1000 colonies. HFR4 produce just 80 colonies. আনসার করবে এবার। কোন জিনের মাঝে ঢুকে আছে এসি প্লাস জিন, মানে এসি জিন? স্যার ওই 1000 আর 5 এর মাঝে হওয়া উচিত। হ্যাঁ, মানে কোন জিন, জিনটাকে বলো, জিনের রেসপেক্টে বলো। ওই থ্রিওনিন এ আর PYRC। PYRC আর থ্রিওনিনে, বাকিরা বলবে। এ কি এত টাইম লাগে নাকি? বাকিরা আনসার করো। স্যার মেট এ থেকে ওই PY আর C এর মাঝেই থাকার কথা। মেট এ, আরে দুটো জিন স্কিপ করে গেলে কি করে হবে? মেট এ আর পাইসির মাঝে নাকি, মানে মেট এ পাইসি দুটো জিনের মাঝে থ্রিওনিন আছে, তো দুটো জিনের রেসপেক্টে বলতে হবে তো। অ্যারো গুলো সব বুঝতে পারছো তো? অ্যারোটা দেখে আনসার করতে তো হবে এখানে। আর কে বলছে? ফার্স্টে যে আনসার করেছিলে একটু আমাকে রিপিট করো, কোথায় বলছো তুমি? স্যার ওই থ্রিওনিন এ আর PYRC এর মাঝে। হ্যাঁ, কোন জায়গাটায়? এই জায়গাটা রাখবো না এই জায়গাটা রাখবো? কোন জায়গায়? যেটা ফার্স্টে দিলেন। এইখানে তো? এইটা তো? হ্যাঁ। যদি তুমি এইটায় রাখো, HFR3 হাই কলোনি তৈরি করতে পারবে, সরি HFR2 হাই কলোনি তৈরি করতে পারবে। এখানে যদি রাখো, এক মিনিট, এদিকে এইদিকে আছে, তার মানে মুভ করছে এইদিকে, আর হচ্ছে এইদিকে, হ্যাঁ HFR2 হাই কলোনি তৈরি করতে পারবে। কোথায়? HFR2 তো লো কলোনি আমি দেখতে পাচ্ছি। এই পজিশনটা তুমি যদি এখানে রাখো, এখানে দেখাচ্ছে, তার মানে উল্টো দিক দিয়ে মুভ করছে। আচ্ছা, এর লোকেশন গুলো দেখি না, তাহলে সুবিধা হবে। এইদিকে যাচ্ছে, এ হচ্ছে তোমার এইদিকে যাচ্ছে, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে। হ্যাঁ, এবার বলো, এইখানে তুমি যদি লোকেট করাও, HFR2 এতটা ঘুরে গিয়ে এই জিনটাকে নেবে, ঠিক আছে, কম। HFR3 এতটা ঘুরে গিয়ে এই জিনটাকে নেবে,
তার মানে তো HFR3 ও কম আসা উচিত, এখানে তো বেশি লাগছে, 1000 দিয়ে রেখে দিয়েছে। তো ওই জায়গায় লোকেশন হবে কি? আইডিয়া বুঝতে পেরেছো? আমাকে অ্যান্সার করবে, প্রথমে যে বলছিলে হ্যাঁ তো স্যার, ওটা কি পজিশন হবে? নো। না হ্যাঁ, HFR2 এর জন্য তোমার কম ঠিক আছে, বাট HFR3 এর জন্য তো কম হওয়া উচিত। তো HFR3 তো 1000 কলোনি দিয়ে গেছে। সেকেন্ড যে আনসার করলে, বলো কোথায় লোকেশন বলছো তুমি? আনসার করো। মেড এ আর পাইর সির মধ্যে তো কোনো কিছু এত ডিস্টেন্সের মধ্যে কোথায় লাগাবো? জিনকে বলো। স্যার হ্যাঁ, যদি ওইখানটাতে টু রাখি, টু আর ওই 4 এর সিক্স মাঝে জি। রাখলে 2 আর 4 এর মাঝে রাখবে। আচ্ছা, রাখলাম। 2 আর 4 এর মাঝে রাখলে 2 তো হাই পাওয়া উচিত, তো এখানে 5 দিচ্ছে তো। স্যার যদি ওই সিক্স জি আর মেট এর মাঝে রাখি? তো সবই লোকেশন করে ফেললে তোমরা, সিস জি আর মেট এর মাঝে রাখছো এই জায়গায়, তাহলে HFR1 তো পাবেই না, 1000 কি করে দেবে? এবার এটাকে একটু সরিয়ে এই জায়গায় রাখো, লোকেশন করাও এই জায়গায়, দেখো এবার মিলছে কিনা। মিলছে। HFR1 ফার্স্ট জিন ওকে নেবে, 1000 কলোনি আসার চান্স আছে। HFR2, HFR2 এতটা ঘুরে যাবে তারপরে গিয়ে মেয়েটাকে পাবে, অবভিয়াসলি চান্স কমে যাবে, ইয়েস চান্স কম দেখতে পাচ্ছি, কারেক্ট। HFR3 এর জন্য দেখি, ইয়েস HFR3 এইখানে ঢুকছে, কাছেই আছে জিনটা, এই যে লোকেট করিয়েছি, কাছেই আছে, 1000 কলোনি জেনারেট করতে পারে। HFR4 কে দেখি, HFR4 ও অনেকটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, 80 কলোনি প্রডিউস করতে পারে, তো এটার লোকেশন কোথায়? সে কি ব্যাপার, আনসার তো করা উচিত ছিল এটা। সব জায়গাগুলি তোমরা 1 বাই 1 বলে দিচ্ছ, তো লোকেট করবে কোথায়, বোঝা গেল কি? লোকেট কোথায় করবে? হ্যাঁ স্যার। আরে তোমাকে ডেটার সাথে তোমার এক্সপ্লানেশন ম্যাচ করতে হবে, তবে গিয়ে তো আনসারটা কারেক্ট হবে। এর জন্য আমি ডাইরেকশন গুলো আগে থেকে দেখিয়ে নিলাম যাতে তুমি বুঝতে পারো। তাহলে HFR3 বেশি নিচ্ছে, HFR1 বেশি পাচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই কলোনি নাম্বার ইনক্রিজ করে গেছে না। আমি তো এই দুটো দেখেই আনসার করে দেবো, হাইয়েস্ট কলোনি দেখবো, লোয়েস্ট কলোনি দেখবো, সেখান থেকে আমি আনসার পেয়ে যেতে পারি। এন্ড সেটাই হচ্ছে, এখানেও পেয়েছি, মানে ফার্স্ট প্রবলেমেও পেয়েছি। তো আমি যখন দেখতে পাচ্ছি HFR1 HFR3 বেশি পাবে, তাহলে এর নিশ্চয়ই HFR1 আর HFR3 এর মাঝে মাঝে কোনো একটা জায়গায় আছে, আর দুটোরই ভেরি ক্লোজ। তো HFR1 HFR3 এর মাঝে একটা পজিশন দাও, তাহলে এখানে আমি যদি দিই সেটা হচ্ছে মেট এ আর থ্রিওনিন এর পরে একটা লোকেশন দিলাম, দ্যাট লোকেশন ইজ পারফেক্ট ফর এসি মিউট্যান্ট। বলো। বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার বুঝতে আরেকটা পেরেছি। করতে দেবেন? আর একবার কোশ্চেন দেবো আর না একটা বোঝাবো? করতে দেবেন? আর একটা করতে দেবো, আর আমার কাছে এখন আর স্যাম্পল নেই, প্রিভিয়াস ইয়ার দেখো পেয়ে যাবে স্যাম্পল, প্রিভিয়াস ইয়ার দেখলে স্যাম্পল পাবে। তো যে যে টাইপ গুলো দেখালাম সেটা রেসপেক্টিভেই এই স্যাম্পল গুলো থেকেই তোমার আইডিয়া ক্লিয়ার করো, অ্যান্ড যেরকম কোশ্চেন দেবে প্রবলেম সলভ, সেখানে আমরা সেই রকম আইডিয়া কাজে লাগাবো, ঠিক আছে? তো ব্যাকটেরিয়াল কনজুগেশন কমপ্লিটেড উইথ প্রবলেম সলভ। নেক্সট আসবো হচ্ছে আমরা ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কি কালেক্ট করেছো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কলেজ থেকে কালেকশন হয়েছে? আমি একটা পেপার পাঠিয়ে দিয়েছি, বাকিদের যদি কারোর কালেকশন থাকে গ্রুপে পাঠিয়ে দাও,
ইন্ডিভিজুয়াল যাদের নেই তারা হেল্প করবে, হেল্প পাবে, অ্যান্ড যদি সলভ করো ওখানেই দেখবে যে কোশ্চেন পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেই প্রবলেম সলভ পাচ্ছ, ঠিক আছে? তো যারা স্যার, পেয়ে গেছে, হ্যাঁ বলো। গুরুদাস কলেজের যেগুলো থাকে না ওগুলো এবার মানে পাচ্ছি না, মানে দেখাচ্ছে না ওয়েবসাইটে। কেন আশুতোষে থাকে না? আশুতোষ কলেজের লাইব্রেরিতে গেলেই তো ডিপার্টমেন্টাল লাইব্রেরি বা তুমি সেন্ট্রাল লাইব্রেরি যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা তো পাওয়া উচিত। আচ্ছা স্যার, ওখান ওখানে থেকে তো আমরা দেখিনি কোনোদিন। একবার গিয়ে চেক করবে, পাবে। আর ইন্ডাস্ট্রিয়ালটা বোধহয় তো পুরো ডিটেলসটা পাঠালো কেউ একজন, দেখলাম, দেখিনি। তো বাকিগুলো যদি কারোর থাকে পাঠিয়ে রাখবে, আর ওখান থেকে প্রবলেম সলভ করবে। অ্যান্ড বলেছি তোমাদের ফ্রাই ফিল্ডারেরও প্রবলেম সলভ করতে, এক্সারসাইজ কমপ্লিট করতে। তো ফ্রাই ফিল্ডার বই যদি না কিনে থাকো এক্সারসাইজ কমপ্লিট করতে পারবে না, ওখানেও কিছু এরকম প্রবলেম সলভ করার জায়গা আছে। যদি চাও, যদি চাও না আমি পাঠিয়ে দেবো ফ্রাই ফিল্ডারের কোশ্চেনের লিস্টটা, যারা বই কেনোনি এখনো অব্দি, লিস্টটা আমি পাঠিয়ে দেবো, তো সলভ করবে ওখান থেকে, ওখানেও পেয়ে যাবে। ওখানেও টিপিক্যাল কোশ্চেন থাকে, অ্যান্ড ওই টিপিক্যাল কোশ্চেন কিন্তু ডাইরেক্ট তুলে দেয়। ওকে, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন ওয়ার্ডটার মিনিং বা ট্রান্সফরমেশন ওয়ার্ডটার সাথে আমরা কানেক্টেড পেয়েছিলাম গ্রিফিথ এক্সপেরিমেন্টে, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? কি পেয়েছিলাম ওখানে? গ্রিফিথ কি দেখিয়েছিল? গ্রিফিথ দেখিয়েছিল যখন আর স্ট্রেন মানে হিট কিল আর স্ট্রেন আর হচ্ছে এস স্ট্রেন, যেটা ভিরুলেন্ট টাইপ এস স্ট্রেন, এই দুটোকে যখন মিক্স করা হলো, উল্টো বললাম, আর স্ট্রেন ছিল লাইভ, আর হচ্ছে তোমার ভিরুলেন্ট টাইপ এস স্ট্রেনটা ছিল হচ্ছে হিট কিল, এটাকে যখন মিক্স করা হলো তখন আর স্ট্রেন বিকাম চেঞ্জ দেয়ার প্রপার্টি টু বিকাম ভিরুলেন্ট। মানে দ্যাট মিনস আর স্ট্রেন প্রিভিয়াসলি ছিল হচ্ছে নন ভিরুলেন্ট, and then it convert into the virulent type, যেটা হচ্ছে ক্যাপসুল ফর্মে। ওকে, তো এই ব্যাপারটা উনি বলেছিল হচ্ছে ট্রান্সফরমেশনের জন্য হয়েছে। তো ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি কি? ট্রান্সফরমেশনে কি সত্যি জেনেটিক্স এর চেঞ্জ মানে জিনোটাইপের চেঞ্জ হয় কিনা সেগুলো আমরা চেক করব। ইয়েস, জিনোটাইপের চেঞ্জ হয়। ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন কি? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন ইজ the process in which recipient cells acquire genes from free DNA molecule, from the free DNA molecules in surrounding media, in surrounding media. So simply transformation mean ki transformation is the ability to collect the free DNA molecule inside the cell, inside the bacterial cell, and after that free DNA molecule uptake, it change their genotype as they need. যেটাও দরকার সেটাও নিয়ে নেবে। That process is called bacterial transformation. তো কনজুগেশন আমরা কি পেয়েছিলাম? প্লাজমিড ট্রান্সফার হয় কনজুগেট করে দুটো সেল ডোনার রেসিপিয়েন্টে। এখানে ডোনার রেসিপিয়েন্টের মধ্যে কোনো গল্প নেই, এখানে রেসিপিয়েন্ট সেল থাকবে আর ডোনার থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি সারাউন্ডিং মিডিয়া ফ্রি ডিএনএ। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? কি বলতে চাইছি বুঝতে পেরেছো? কনজুগেশন আর ট্রান্সফরমেশনের মধ্যে যদি বেসিক ডিফারেন্স ক্রিয়েট করতে চাও, দুটোতেই জিনোটাইপ চেঞ্জ হয়। কনজুগেশনে তো ডোনার সেল থাকে, এফ প্লাজমিড কন্টেনিং সেল থাকে, এইচএফআর থাকে, ডোনার সেল থাকে, অ্যান্ড রেসিপিয়েন্ট সেল থাকে। এখানে কি করে সেল অনলি রেসিপিয়েন্টই থাকে, ডোনার সেল বলে কিছু থাকে না, মানে দ্যাট মিনস কোনো কনজুগেশন হওয়ার চান্সই নেই। এখানে থাকে হচ্ছে ফ্রি ডিএনএ অ্যাজ আ ডোনার, ফ্রি ডিএনএ অ্যাজ ডোনার, অ্যান্ড রেসিপিয়েন্ট সেল এই ফ্রি ডিএনএটাকে আপটেক করে। কোথা থেকে পায়? মিডিয়ামে পায়। ডিএনএটা এলো কি করে? ডিএনএটা আসতে পারে আফটার ডিগ্রেডিং সাম ব্যাকটেরিয়া, আফটার লাইসিস অফ সাম ব্যাকটেরিয়া, আফটার কিলিং সাম ব্যাকটেরিয়া।
তার মানে যে ব্যাকটেরিয়া গুলো ডেথ হয়ে গেছে, যে ব্যাকটেরিয়া গুলো লাইভ করে গেছে, সেই ব্যাকটেরিয়া গুলো ডিএনএ তো বাইরে বেরিয়ে চলে এসছে, ডিএনএ ইজ হাইলি স্টেবল, উই নো দ্যাট, হ্যাঁ কি না? তো ডিএনএ তো মিডিয়ামে থাকবেই। তো ব্যাকটেরিয়া কি করে, ফ্রি ডিএনএ টাকে আপটেক করে নেয়, আপটেক করে দেখে নেয় যে ওর কোনো জিনের যেগুলো মিউট্যান্ট আছে সেগুলোকে ঠিক করা যায় কিনা, যদি করার থাকে করে নেয়, আদারওয়াইজ ডিএনএটাকে তোমার ডিসকার্ড করে দেবে। ঠিক আছে, এই যে প্রসেসটা ইজ কল ট্রান্সফরমেশন। এবার যদি আমি গ্রিফিথের এক্সপেরিমেন্টের সাথে অ্যানালোগাসলি ব্যাপারটাকে সাজাই, হয়েছিল কি গ্রিফিথের এক্সপেরিমেন্টে? গ্রিফিথের এক্সপেরিমেন্টে যেটা হয়েছিল, গ্রিফিথের এক্সপেরিমেন্টে আমরা দিয়েছিলাম হচ্ছে হিট কিল আর স্ট্রেন, যেটা নন ভিরুলেন্ট টাইপ, প্লাস রেখেছিলাম হচ্ছে লাইভ স্যার হিট হিট কিল কিট এ এসছে। স্ট্রেন, হ্যাঁ, আর লাইভ আর স্ট্রেন। এবার দেখো ব্যাপারটা হয়েছিল কি, ট্রান্সফরমেশন হয়েছিল কিনা দেখে নাও। হিট কিল এ স্ট্রেন, দ্যাট মিনস এখান থেকে ডিএনএ বেরিয়ে এসছে, ফ্রি ডিএনএ বেরিয়ে এসছে। এই দ্যাট ফ্রি ডিএনএ ক্যান আপটেক, তো আর স্ট্রেন ব্যাপারটাকে আপটেক করেছিল ফ্রি ডিএনএ কে, অ্যান্ড আর স্ট্রেন দেখেছিল আমার তো নন ভিরুলেন্ট, তো কোন জিনে কি মডিফাই আনা যায়, ইয়েস আনা যায়, চেঞ্জ করিয়ে দিয়েছে, নন ভিরুলেন্ট মানে নন ক্যাপসুল ফর্মার দেয়ার। So after the uptake of the free DNA from the A strain, they convert into virulent by changing their genotype to capsule former. মানে ক্যাপসুল তৈরি করা জিন গুলো ও পেয়ে গেছিল, এন্ড ক্যাপসুল তৈরি করা জিন গুলো থেকে ও নিজে আবার মানে রিকম্বাইন করে নিয়ে স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা নেচারে চলে, দ্যাট ইজ কল্ড ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন প্রসেস। বলো, এখানে কোনো এক্সট্রা আদার সেলের কনজুগেশনের দরকার হয় না, জাস্ট ফ্রি ডিএনএ মলিকিউল আপটেক করে জিনোটাইপ চেঞ্জের পসিবল। বলবে পয়েন্ট ক্লিয়ার? ট্রান্সফরমেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So most of the cell cannot take up DNA efficiently, সবাই পারে না। বাট যদি আপটেক করাতে হয় তাহলে ইদার সেলের মধ্যে ন্যাচারালি এবিলিটি আছে আপটেক করার, আবার আমরা কিছু প্রসিডিওর অ্যাড করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি যাতে সেলটা বাইরে থেকে ডিএনএ কে আপটেক করার এবিলিটি পায়। ঠিক আছে, তো মোস্ট অফ দি সেলের কাছে এই প্রসেসটার এবিলিটি নেই, এফিশিয়েন্টলি আপটেক করতে পারে না। ঠিক আছে, অ্যান্ড মেনলি এরা একটা টাইমে আপটেক করে, দে আপটেক ডিএনএ at a certain stage of life cycle of growth. So গ্রোথের টাইমে, গ্রোথের যে আমরা 4 or 5 ফেজ দেখতে পাই, যে কোনো একটা ফেজে বা একটা সার্টেন ফেজে গিয়ে অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ স্টেজ যেখানে ডিএনএ এফিশিয়েন্টলি আপটেক করার এবিলিটি পায়, that stage is called competent. That stage is called competent. ঠিক আছে, তো what is competent or competency? Phenomena is the competency, আর সেলটাকে বলে হচ্ছে competent cell. What is it is called? It is called that it is the stage of the bacterial life cycle or stage of the bacterial growth where bacteria can uptake DNA efficiently. ঠিক আছে, that stage is called competent or that stage is called competent cell, আর প্রসেসটাকে বলে competency। বুঝতে পারলাম? এবার এই কম্পিটেন্ট ন্যাচারালি ডেভেলপড হয়, ন্যাচারালি ডেভেলপড হয়, और কম্পিটেন্ট কে আর্টিফিশিয়ালিও ডেভেলপ করা যেতে পারে, আর্টিফিশিয়ালিও ডেভেলপ করা যেতে পারে। ন্যাচারালি ডেভেলপড হয় এরকম ব্যাকটেরিয়ার এক্সাম্পল
গ্রাম পজিটিভের জন্য যেগুলো ন্যাচারালি কোনো কিছু ট্রিটমেন্টের দরকার নেই, ব্যাকটেরিয়া ডিএনএ কে আপটেক করার এবিলিটি থাকে, একটু আগে দেখে নিয়েছি স্ট্রেপ্টোককাস নিউমোনির থাকে। ব্যাসিলাস সাবটিলিসের থাকে। অ্যান্ড গ্রাম নেগেটিভের আন্ডারে ন্যাচারালি ডেভেলপ কম্পিটেন্ট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, প্রেজেন্ট আছে। নিসেরিয়া গনোরি প্রেজেন্ট আছে। ঠিক আছে, যারা ন্যাচারালি ডেভেলপ এদের কম্পিটেন্স টেস্টটা ডেভেলপ হয় লেট লগ গ্রোথ স্টেজে। Late log growth stage, competency developed in naturally competent cell. Artificially developed এখানেও আমরা ট্রাই করি লগ ফেজের সেলকেই কালচারিং করা, মানে লগ ফেজের সেলকে কম্পিটেন্সি ডেভেলপ করার চেষ্টা করি, বাট এনি ফেজে পসিবল আছে আর্টিফিশিয়ালি ডেভেলপ করলে, বাট মোস্টলি ওয়ার্ক করে লগ ফেজের সেলই। ঠিক আছে, বিকজ ওই টাইমেই ওর ইয়ে থাকে কি সার্চ করার জায়গা থাকে, কারণ লগ ফেজে সেল থাকে হেলদি, লগ ফেজে সেলের মধ্যে এই রিকম্বিনেশন বলো, তোমার এক্সচেঞ্জ বলো, এই ধরনের এনজাইম গুলো ওয়ার্কিং করে বেশ। তাহলে এই টাইমে ও সার্চ করে দেখে নেয় কোনো এক্সট্রা কিছু পাচ্ছে কিনা, বা যেখানে ওর প্রবলেম আছে সেগুলোকে ও রিপেয়ার করতে পারছে কিনা। তো এই ব্যাপারটা ও লগ ফেজে সার্চ করবে, তো লগ ফেজে কম্পিটেন্সি ডেভেলপড হয়, ডিএনএ আপটেক করার এবিলিটি আর এফিসিয়েন্সি বেড়ে যায়। বলো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। প্রসেস অফ ট্রান্সফরমেশন, আচ্ছা কম্পিটেন্সির টাইমে কি কি চেঞ্জেস হয় একটু চেক করে নাও। চেঞ্জেস অকার ডিউরিং কম্পিটেন্স ইন ব্যাকটেরিয়াল সেল। ফার্স্ট চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে সিনথেসিস অফ নিউ সেল ওয়াল। সেল ওয়াল নতুন করে স্টার্ট করে জেনারেট করা, বিকজ ডিউরিং আপটেক মেকানিজমে সেল ওয়ালের রাপচারিং পসিবল। নাম্বার টু, receptors are formed, receptors are formed or activated, either form হয় or already form থাকে, সেগুলোকে অ্যাক্টিভেট করিয়ে দেয় কম্পিটেন্সির টাইমে। ঠিক আছে, তো কম্পিটেন্সি যখন ডেভেলপ হয়, কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য ডিফারেন্ট কম্পিটেন্স ফ্যাক্টর থাকে। তো কম্পিটেন্স আর ডেভেলপ বাই কম্পিটেন্স ফ্যাক্টরস। কম্পিটেন্স ফ্যাক্টর। এবার ব্যাপারটা হচ্ছে যখন একটা ব্যাকটেরিয়াল পপুলেশনের মধ্যে কম্পিটেন্স ডেভেলপ হচ্ছে, কম্পিটেন্স ফ্যাক্টর জেনারেট করছে, সেটা কি হোল পপুলেশনে একসাথে হয়? আনসার ইজ নো। ফার্স্টে মাইনিউট স্মল প্রপোর্শন অফ দ্য সেলের মধ্যে কম্পিটেন্স ফ্যাক্টর জেনারেট করে এন্ড এরা কম্পিটেন্সিতে চলে যায়। দেন দিস ফ্যাক্টর রিলিজ আউটসাইড এন্ড মেক আদার সেল টু হেল্প ইন দ্য কম্পিটেন্স ডেভেলপমেন্ট। তো ফার্স্টে জাস্ট স্মল প্রপোর্শনে হয় একটা ব্যাকটেরিয়াল পপুলেশনে, দেন এটা ট্রান্সফার করে লার্জ পপুলেশনে কম্পিটেন্সিকে ডেভেলপ করে। ঠিক আছে, জেনারেল স্টেপস, general steps
of transformation. গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ বোথ রেসপেক্টে বলছি, ঠিক আছে। জেনারেল স্টেপস গুলোকে হাইলাইট করব। নেক্সট ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে একটা একটা ব্যাকটেরিয়াকে নেব, যেগুলো তোমার ক্লাসিক এক্সাম্পল শো করে ট্রান্সফরমেশনে, এন্ড তাদের ডিটেল স্ট্রাকচার দেখবো, কি কি রিসেপ্টর আছে, কোন চ্যানেল আছে, কি আছে না আছে, ডিএনএ টা কিভাবে পাস করে, ডিএনএ পাসের টাইমে কি চেঞ্জেস হয়, এক্সেট্রা গুলো দেখবো। ওকে, আজকে জেনারেল স্টেপস লিখে ছেড়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে বাইন্ডিং হবে, বাইন্ডিং অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ to the outer cell surface, to the outer cell surface, then movement of DNA, first binding, then movement across the cell wall and outer membrane, outer membrane, and দেখো changes কি হয়, degradation of one strand of DNA during movement, degradation of one strand of the DNA, একটা strand degrade করে যায়। Number 4, ট্রান্সলোকেশন অফ রিমেনিং সিঙ্গেল স্ট্র্যান্ড, ভেতরে ঢুকে যায় ট্রান্সলোকেট করে সাইটোপ্লাজম। রিমেনিং সিঙ্গেল স্ট্র্যান্ড, and after enter single strand DNA convert into double strand DNA, ssDNA convert to double strand DNA, and in double strand DNA দুটো ফেট হতে পারে, ইদার ওটা প্লাজমিডের মতো সার্কুলার হয়ে যাবে, রিমেন অ্যাজ প্লাজমিড, or এটা কি করবে, ইন্টিগ্রেট ইনটু দি ক্রোমোসোম by homologous recombination। দেখে নাও জেনারেল স্টেপস অফ ট্রান্সফরমেশন। আর নেক্সট ক্লাসে আমরা একটা করে এক্সাম্পল নেব গ্রাম পজিটিভের, গ্রাম নেগেটিভের, এন্ড ডিটেল স্ট্রাকচারাল কম্পোজিশন দিয়ে চ্যানেল কি কোড তৈরি করছে, ডিএনএ ডিগ্রেড করার জন্য এবিলিটি কোন এনজাইম দিচ্ছে, এক্সেট্রা সবকিছু দেখবো। তো কি বলেছি, ফার্স্টে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ বাইরে বাইন্ড করবে, ঠিক আছে, আউটার সেল সারফেসে। এবার এটা যদি গ্রাম পজিটিভ হয় ডাইরেক্ট সেল ওয়ালে বাইন্ড করবে, যদি গ্রাম নেগেটিভ হয় আউটার মেমব্রেনে বাইন্ড করবে। তো দেন মুভমেন্ট স্টার্ট হবে ডিএনএ। এবার যদি গ্রাম পজিটিভ হয় জাস্ট একটা লেয়ার পাস করলেই চলে আসবে, বাট গ্রাম নেগেটিভ হলে সেল ওয়াল ও আউটার মেমব্রেন দুটোকেই ক্রস করতে হবে। থার্ড পয়েন্ট থেকে সিমিলারিটি দেখতে পাচ্ছ, ওয়ান স্ট্র্যান্ড ডিএনএ ডিগ্রেডেশন স্টার্ট হবে, যেটা ইরেসপেক্টিভ অফ both gram positive and gram negative. Fourth step এ irrespective of gram positive negative translocate only single strand, double strand ঢুকে না, একটা strand break হয়ে যায় মানে degrade হয়ে যায়, একটা strand ঢুকে যায় সাইটোসোম, and then ssDNA dsDNA তে কনভার্ট করবে double strand DNA তে inside the bacterial cell cytosol, and after that two ফেট হতে পারে, either ওটা ইন্টিগ্রেট করে যাবে homologous recombination এর ব্যাকটেরিয়াল ক্রোমোসোমের সাথে, or এটা as প্লাজমিড স্টেটেও থাকতে পারে। বলো ট্রান্সফরমেশন ব্যাকটেরিয়াল আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো নেক্সট ক্লাসে আমরা দুটো ব্যাকটেরিয়া, একটা গ্রাম পজিটিভ থেকে একটা গ্রাম নেগেটিভ থেকে, ডিটেল কম্পোনেন্ট ডিসকাস করবো উইথ সাম এক্সপেরিমেন্টস, উইথ সাম ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, একদম তুলে তুলে কোশ্চেন তোলে এক্সপেরিমেন্টে, তো এক্সপেরিমেন্ট গুলো একটু চেক করবো, ঠিক আছে। চলো এন্ড করলাম।